এই সিগমা মেইলের ভিডিও বা শর্টস হয়তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন যে এই ক্লিপসটি যেই মুভি থেকে দেখানো হয়েছে সেটা একটা মারাত্মক সাইকো মুভি, যার কাহিনী দেখলে আপনিও ভয় আটকে উঠবেন। তো বলছিলাম 2000 সালে মুক্তি পাওয়া আমেরিকান সাইকো মুভির কথা। একজন সাইকো কিলার সাধারণ মানুষের মধ্যে থেকে কি ভয়ানকভাবে মানুষ হত্যা করে তাই দেখানো হয়েছে আজকের এই মুভিতে। তাহলে চলুন আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুটা হয় 80-র দশকের শেষের দিকে, যেখানে আমেরিকার নিউ ইয়র্ক শহরে আমরা পেট্রিক বেটম্যান নামের একজন লোককে দেখতে পাই। পেট্রিক পিয়ার্স অ্যান্ড পিয়ার্স নামের এক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট। তাই খুব বেশি ধনী না হলেও তার চলাফেরা ওঠা বসা সব বড় বড় প্রভাবশালী লোকেদের সাথে। দামি দামি কাপড় পরা, দামি রেস্টুরেন্টে খাবার খাওয়া বা অন্যান্য ধরনের শো অফ করা তার এক প্রকার নেশা। বিশেষ করে তার কিছু কাছের মানুষের সাথে তার এসব শো অফ করতে অনেক ভালো লাগে। ঠিক সেভাবেই ছুটির দিনে সে কলিগদের সাথে নিয়ে বেশ দামি দামি রেস্টুরেন্টে যায় এবং নিজেকেও একজন প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। পেট্রিক তাদের সাথে মিশলেও সে তাদের কাউকেই তেমন একটা পছন্দ করে না, কারণ তার সব প্রভাবশালী বন্ধুরা কে কার থেকে বেশি ক্লাসিক আর স্মার্ট সেটা প্রমাণ করতেই ব্যস্ত থাকে। তবে পেট্রিকের লাইফে কিছু ইন্টারেস্টিং না থাকার কারণে সে বাধ্য হয়েই তাদের সাথে সময় কাটায়। তার অদ্ভুত কিছু অভ্যাস রয়েছে, তার মধ্যে একটা হলো সে কেন যেন কাউকেই হ্যাপি দেখতে পারে না। কাউকে খুব বেশি খুশি থাকতে দেখলে কেন জানি তার মাথায় রক্ত উঠে যায়। এছাড়াও পেট্রিক খুবই শৌখিন আর স্বাস্থ্য সচেতন মানুষ। সেটা তো তার বডি ফিটনেস দেখলেই বোঝা যায় যে সে নিজের প্রতি কতটা যত্নশীল। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তার অ্যাপার্টমেন্টে ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ করতে থাকে। এরপর আরো অনেকক্ষণ সময় সে রূপচর্চায় ব্যয় করে। আবার প্রতিদিন সকালে গোসলের পর মুখে কয়েক ধরনের ফেস প্যাক লাগায়। এত কিছু তো মনে হয় মেয়েরাও লাগায় না। যাই হোক, এভাবে দীর্ঘ সময় রূপচর্চা করার পর সে চলে যায় তার অফিসে। অফিসের কাজকর্ম সারার পর পেট্রিক প্রায়ই তার ফিয়ন্সে অ্যাভিলিনের সাথে ডিনারে বা পার্টিতে যায়। পেট্রিক আর অ্যাভিলিন অনেকদিন ধরেই রিলেশনে আছে এবং তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে, কিন্তু পেট্রিক আপাতত তার ক্যারিয়ারের দিকে ফোকাস করছে। এর ওপর আবার অ্যাভিলিনের বেশি কথা বলার স্বভাব, এর জন্যই পেট্রিক তার ওপরে কিছুটা বিরক্ত। পাশাপাশি পেট্রিকের সন্দেহ হয় যে তার ফিয়ন্সে তার বন্ধু টিমথনের সাথে অ্যাফেয়ারে জড়িয়েছে। এদিকে আবার পেট্রিকের অ্যাভিলিনের বান্ধবী কার্টনিয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে, মানে দুজনই পুরা পাক্কা খেলোয়াড়। মূলত অ্যাভিলিনের উপরে সন্দেহ আর হিংসার কারণেই পেট্রিক কর্টনিয়ের সাথে জড়িয়েছে। এভাবে বিজনেস অ্যাফেয়ার আর ফুর্তির মধ্য দিয়েই পেট্রিকের জীবন চলে যাচ্ছিল। তো একদিন পেট্রিক কর্টনিকে নিয়ে ডিনারে যেতে চাইছিল, কিন্তু কর্টনি যেতে চাইছিল না। কিন্তু যখন পেট্রিক তাকে ওখানকার সবচেয়ে দামি রেস্টুরেন্ট টার্সিয়াতে নিয়ে যেতে চায় তখন সে চেলচেলিয়ে যেতে রাজি হয়ে যায়। তবে বিখ্যাত এই রেস্টুরেন্টে রিজার্ভেশন পেতে হলে অন্তত 2 মাস আগে বুকিং দিয়ে রাখতে হয়। কিন্তু পেট্রিক ওভার কনফিডেন্ট হয়ে সেখানে কল দিয়ে আগামীকালের রিজার্ভেশন চাইলে তারা তাকে মুখের ওপরেই না করে দেয়। কিন্তু কার্টনিকে তো বলা হয়ে গেছে, এখন কি করা যায়। তাই বুদ্ধি করে পেট্রিক তাকে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করায়। এরপর তাকে অন্য একটা রেস্টুরেন্টে নিয়ে সেটাকে টার্সিয়া বলে চালিয়ে দেয়। আর অতিরিক্ত মাতাল অবস্থায় থাকার কারণে কার্টনি এসব টেরই পায় না। পরের দিন পেট্রিক অফিসের কাজ শেষ করার পর তার বন্ধু লুইসের সাথে গল্প করছিল। এমন সময় তার সামনে আসে তার একজন কলিগ, যার নাম হচ্ছে পল এলেন। পল জানায় যে সে একটা নতুন ভিজিটিং কার্ড বানিয়েছে, যেটার কোয়ালিটি ছিল অনেক ভালো। পেট্রিক সহ অন্যান্য সবারই বিজনেস কার্ড ছিল, কিন্তু পলের কার্ড দেখার পর পেট্রিক বুঝতে পারে যে সে অনেক ক্লাসিক কার্ড বানিয়ে ফেলেছে। এটা দেখার পর তার মনে হিংসা হতে শুরু করে। সে কোনোভাবেই মানতে পারে না যে তার কলিগের কাছে তার থেকেও ভালো ভিজিটিং কার্ড থাকতে পারে। তাই সে প্রচন্ড রেগে গিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথেই সে একজন গরিব অসহায় মানুষকে দেখে প্রথমে তাকে সাহায্য করে, কিন্তু তখনই তার পলের ভিজিটিং কার্ডের কথা মনে পড়ে গেলে সে তার সমস্ত রাগ ওই লোকটির ওপরেই ঝাড়া শুরু করে। সে তার নিজের কাছে থাকা একটা ছুরি দিয়ে সেই লোকটাকে মেরেই ফেলে। সেই সাথে লোকটার পাশে একটা ছোট কুকুর ছিল, সেটাকেও পেট্রিক লাথি মেরে মেরে পিষে ফেলে। এই ঘটনার পরে পেট্রিক তার নিজের ঘরে ফিরে যায়। আর পরের দিন সকালে সে নিউ ইয়র্কের একটা স্পাতে মাসাজ নিতে যায়। এত বড় কাণ্ড ঘটানোর পরেও তার মধ্যে বিন্দুমাত্র কোনো টেনশন বা অপরাধবোধ দেখা যায় না। তো সেই কাণ্ডের কিছুদিন পরেই পেট্রিক তার বন্ধুবান্ধবদের সঙ্গে একটা ক্রিসমাস পার্টিতে যায়। সেখানে পল এলেনের সাথে আবারও তার দেখা হয়ে যায়। সেদিনের সেই পুরনো রাগ আবারও তার মাথা চাড়া দিয়ে ওঠে। এবার পেট্রিক তাকে সাহায্য করার জন্য একটা ফোন দিয়ে ফেলে। সে পলকে ড্রিঙ্কস করার জন্য আমন্ত্রণ জানায়। এখন তার আমন্ত্রণ রাখতে পল চলে যায় পাশের একটা রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে পল এবং পেট্রিক নানা বিষয়ে আলোচনা করতে থাকে আর প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। এবার পেট্রিক তাকে তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। পলও তার কথায় রাজি হয়ে যায় আর প্রচন্ড মাতাল অবস্থায় সে যায় প্যাট্রিকের অ্যাপার্টমেন্টে। এখানে দেখা যায় পেট্রিক তার সকল আসবাবপত্র কাপড় দিয়ে ঢেকে রেখেছে, ঠিক যেমন বাড়িতে রং করার সময় করা হয়ে থাকে। কিন্তু প্যাট্রিক এটা কেন করেছে তা একটু পরেই বুঝতে পারবেন। যাই হোক, এরপর সে পলকে সোফায় বসিয়ে একটা মিউজিক প্লে করে
আর নিজে একটা প্লাস্টিকের রেইনকোট পরে নেয়। এরপর সে মাতাল পলের সামনে নাচতে শুরু করে দেয়। পল নেশায় একদম বুঁদ হয়ে যাওয়ার পর প্যাট্রিক তার রুম থেকে বের করে সদ্য তৈরি হওয়া ঝকঝকে এক ভয়ানক কুড়াল, আর পল কিছু বুঝে ওঠার আগেই সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে পলের ওপরে। প্যাট্রিকের পুরো দেহ পলের রক্তে ভিজে যায়। এই রেইনকোট আর জিনিসপত্র ঢেকে রাখার এই একটাই কারণ ছিল, যাতে পলের রক্তে তার জিনিসপত্র নষ্ট না হয়। জাস্ট চিন্তা করুন যে কোন লেভেলের সাইকো হলে এমন কাজ করতে পারে। কোপাকুপি শেষ করে প্যাট্রিক একটা সিগারেট ধরিয়ে নিজেকে কিছুটা শান্ত করে। তারপর একটা ব্যাগে প্যাট্রিকের লাশটা ভরে তা টানতে টানতে নিয়ে যায় গায়েব করার জন্য। কিন্তু লাশটা গাড়িতে তুলতে যাবে তখনই তার দেখা হয় লুইসের সাথে। এতে প্যাট্রিক কিছুটা ঘাবড়ে গেলেও সে নিজেকে সামলে নেয়। পলের ডেড বডি ফেলে আসার পর সে সোজা চলে যায় পলের অ্যাপার্টমেন্টে। আর সেখানে গিয়ে পল এমার্জেন্সি কাজে লন্ডনে গেছে তার একটা নাটক সাজায়। আসলে পলকে মারার পর সে পলের পকেট থেকে পলের বাসার চাবি চুরি করে নিয়েছিল, আর সেই চাবি দিয়েই দরজা খুলে প্যাট্রিক ভেতরে ঢোকে। তারপর একটা সুটকেস নিয়ে তার ভেতরে কিছু জামা কাপড় আর পাসপোর্ট ভরে নেয়। এরপর সে পলের টেলিফোনে পলের ভয়েস নকল করে একটা ভয়েস নোট সেট করে রাখে। সেখানে সে পলের গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে বলে যে আমি জরুরি কাজে লন্ডন যাচ্ছি, ফিরে এসেই তোমাকে ফোন করব। এভাবে পলের মৃত্যুটাকে লুকোনোর পর প্যাট্রিক একদম শান্ত হয়ে যায় আর নিশ্চিন্তে অফিসের কাজ করা শুরু করে। তবে একদিন হুট করে তার পার্সোনাল সেক্রেটারি জেইন এসে তাকে জানায় ডোনাল্ড কিম্বেল নামের একজন ডিটেকটিভ এসেছেন তার সাথে দেখা করার জন্য। ডিটেকটিভের কথা শুনে প্যাট্রিক বেশ ঘাবড়ে যায় আর জেইনকে বলে লোকটাকে যেন সে বলে দেয় যে সে লাঞ্চে আছে। কিন্তু জেইন তখন জানায় যে এখন তো কেবল 10:30 বাজে আর মিস্টার কিম্বল জানে যে আপনি চেম্বারেই আছেন, কি আর করার। প্যাট্রিক এক প্রকার বাধ্য হয়েই তাকে ভেতরে আসার পারমিশন দেয়। ডিটেকটিভ কিম্বল ভেতরে আসার সাথে সাথেই প্যাট্রিক ফোনে কথা বলার এমন এক ভাব দেখায় যেন সে খুবই বিজি। কিম্বলের সাথে পরিচয় হবার পর প্যাট্রিক বারবার তাকে কিছু না কিছু খাবার জন্য অফার করতে থাকে, কিন্তু কিম্বল কিছু না খেয়ে সোজা আসল কথায় আসে। সে জানায় পল এলেনের গার্লফ্রেন্ড তাকে হায়ার করেছে পল এলেনের মিসিং এর ব্যাপারে, কারণ তার সন্দেহ যে পল লন্ডনে যায়নি। তাই কিম্বল পলের ব্যাপারে তদন্ত করতেই প্যাট্রিকের অফিসে এসেছে। সে প্যাট্রিককে তার বয়স, কোন স্কুল থেকে পড়েছে এবং পলকে সে কতদিন ধরে চেনে এই সব প্রশ্ন করতে থাকে। উত্তরে প্যাট্রিক বলে আমার জানা মতে পল একজন নেশাগ্রস্ত মানুষ ছিল, আর সে নেশা করে এখানে সেখানে চলে যেত। হয়তো তেমনই কোনো এক জায়গায় গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিম্বল তখন জানায় যে পলের অ্যাপার্টমেন্টে তো এমন কোনো নমুনা খুঁজে পাওয়া যায়নি। তারপর হঠাৎই প্যাট্রিক কিম্বলকে জানায় যে তার একটা জরুরি কাজ আছে, সে এখন আর তাকে সময় দিতে পারবে না। এই কথা শুনে কিম্বলও তাকে যেতে দেয় আর বলে কোনো রকম কোনো ইনফরমেশন পেলে প্যাট্রিক যেন তাকে জানায়। এদিকে যেহেতু ডিটেকটিভ তার পিছু নেওয়া শুরু করেছে তাই প্যাট্রিকের মন আবারও অশান্ত হওয়া শুরু করে। তাই তার অশান্ত মনকে শান্ত করার জন্য সে রাতে বাড়ি ফেরার পথে এক রাতের পরীকে তুলে নেয়। এরপর সে গাড়িতে বসে আরো একটা প্রস্টিটিউটকে কল করে ডেকে নেয়। দুজনেই তার বাসায় উপস্থিত হলে সে তাদেরকে নিজেকে পল এলেন বলে পরিচয় দেয়। সে তাদের সাথে সব ক্লাসিক আর টপ লেভেলের মিউজিক নিয়ে প্রশ্ন করতে থাকে, কিন্তু রাস্তায় থাকা এইসব রাতের পরীদের তার এইসব কঠিন কঠিন কথাবার্তা মাথার ওপর দিয়ে যায়। তো যার জন্য তাদেরকে ডেকে আনা হয়েছিল প্যাট্রিক এইবার তার সেই কাজ সম্পন্ন করে। সে ধারালো সব জিনিসপত্রের মাধ্যমে তাদের আঘাত করতে থাকে। মেয়েগুলো যখন ভয় পেয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল তখন দেখা যায় তাদের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। এতে আমরা বুঝতে পারি প্যাট্রিক যে কখন মানুষ থেকে পশু হয়ে যায় তা সে নিজেও বুঝতে পারে না। পরের দিন প্যাট্রিক আবারও তার বন্ধুদের সাথে কোনো একটা রেস্টুরেন্টে আড্ডা দিতে যায়। এই আড্ডার মধ্যে তার বন্ধু লুইস এসে তার নতুন ভিজিটিং কার্ড দেখায়। এই কার্ডটা হাতে নিয়ে প্যাট্রিক বুঝতে পারে যে এই বেটা লুইস তো পলের থেকেও আরো ভালো কার্ড বানিয়েছে। তখন তার মাথায় আবারও রক্ত উঠে যায়। তাই সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নেয় যে একেও পলের মতো করে দুনিয়া থেকে সরিয়ে দেবে। এরপর সে রেস্টুরেন্টের ওয়াশরুমে চলে যায়। লুইস আগে থেকেই সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। তখন প্যাট্রিক নিজের হাতে গ্লাভস লাগিয়ে পেছন থেকে গলা টিপে লুইসকে শেষ করতে যায়, কিন্তু এবার লুইস তাকে দেখে ফেলে আর সে প্যাট্রিককে অবাক করে দিয়ে সে প্যাট্রিকের হাতেই চুমু খায়। এটা দেখে প্যাট্রিক তো পুরো বোকা বনে যায় আর সে লুইসের কাছ থেকে জানতে পারে যে সে একজন ছেলে হলেও মনে মনে নিজেকে মেয়ে মনে করে, মানে শরীফ থেকে শরীফা হওয়ার ধান্দা আর কি। লুইস তাকে আরো জানায় যে সে অনেক আগে থেকেই প্যাট্রিককে মনে মনে পছন্দ করত, আর লুইস ভেবেছে যে প্যাট্রিক হয়তো তার সঙ্গে করার জন্যই এখানে এসেছে। এসব কথা শুনে সে দ্রুত সেখান থেকে পালিয়ে নিজের জীবন যৌবন রক্ষা করে। তো পরের দিন প্রফেসর কিম্বল আবারও আসে প্যাট্রিকের সাথে দেখা করতে। তখন কিম্বল তাকে জিজ্ঞেস করে পল এলেনের মিসিং হওয়ার দিন সে কোথায় ছিল। প্যাট্রিক জবাব দেয় যে সে ভেরোনিকা নামের একটা মেয়ের সাথে ডেটিং এ ছিল। তখন কিম্বল জানায় তার সাথে থাকা ইনফরমেশনের সাথে প্যাট্রিকের কথা তেমন একটা মিলছে না। এরপর কিম্বল জিজ্ঞেস করে পলের সাথে তার সর্বশেষ কোথায় দেখা হয়েছিল। উত্তরে প্যাট্রিক বলে যে সে
আসলে মনে করতে পারছে না কোথায় দেখা হয়েছিল, হয়তো তারা কোথাও একসাথে ডিনার করতে গিয়েছিল। এসব কথা শুনে কিম্বল তাকে বলে যদি তার আর কিছু মনে পড়ে তাহলে অবশ্যই যেন সে কিম্বলের সাথে যোগাযোগ করে। আর এই ব্যাপারে বিস্তারিত জানতে কিম্বল তাকে একদিন লাঞ্চের জন্য অফার করে। পেট্রিক কিম্বলের কথায় রাজি হয়ে যায়। তো সেদিন রাতে সে আবারও একটা পার্টিতে যায়। এরপর সে তার একজন বন্ধুর সাথে মিলে অনেকক্ষণ আড্ডা দেয়। তখন তার পরিচয় হয় একজন মডেলের সাথে। চলে আসার সময় পেট্রিক ওই মডেলকে ডিনারের দাওয়াত করে। তো এখানে পেট্রিকের ডিনারে আসার মানে কি তা তো আপনারা বেশ ভালোই বুঝতে পারছেন। পরের দিন সকালে পেট্রিক যখন তার অফিসে বসে ক্রসওয়ার্ড খেলছিল তখন সেখানে তার সেক্রেটারি জেইন আসে। জেইন পেট্রিককে মনে মনে অনেক পছন্দ করে। আসলে পেট্রিকের এমন সুন্দর বডি আর হ্যান্ডসামনেসের কারণেই সে পেট্রিকের ওপরে ফিদা, কিন্তু সে কখনোই পেট্রিককে মুখ ফুটে কিছু বলতে পারেনি। তবে পেট্রিক তো আর কম বোঝা পাবলিক না, সে তো জেইনের হাবভাব দেখে সবটাই বুঝতে পারে। তাই সে জেইনকে রাতে ডিনারের দাওয়াত দেয়। জেইন তো আর পেট্রিকের গোপন রহস্যের ব্যাপারে জানে না, তাই জেইন খুশি হয়ে তার প্রস্তাবে সম্মতি জানায়। পেট্রিক তখন বলে, আমরা ডিনারে যাওয়ার আগে আমি তোমাকে আমার বাড়িটা ঘুরিয়ে দেখাতে চাই। তো যথাসময়ে জেইন পেট্রিকের বাসায় এসে হাজির হয়ে যায়। পেট্রিক তাকে স্বাগত জানাতে ফ্রিজ থেকে ড্রিঙ্কস বের করতে গেলে আমরা এই দৃশ্যটা দেখতে পাই। এটা কার মাথা চিনতে পারছেন? এটা হলো সেই মডেল মেয়েটির মাথা, যাকে কিছুদিন আগে পেট্রিক ডিনারের অফার করেছিল। যাই হোক, এরপর পেট্রিক জেইনকে ড্রিঙ্কস দেয়। এদিকে সে একটা ড্রয়ার বের করে, যার মধ্যে ছিল অনেকগুলো ধারালো অস্ত্র। জেইন তো অন্যদিকে ফিরে থাকার কারণে এসব কিছুই দেখতে পায় না। জেইনকে সে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। এরপর সে আস্তে আস্তে একটা ধারালো ছুরি হাতে নেয়। এরপর একটা ড্রয়ার খুলে একটা ডগ টেপ বের করলে তখন সেটা জেইন দেখে ফেলে আর জিজ্ঞেস করে, টেপ দিয়ে তুমি কি করবে? তখন পেট্রিক জানায়, আমার কিছু জিনিস প্যাকিং করতে হবে। এরপর সে আবারও জেইনকে কথায় ভুলিয়ে রেখে আলমারি থেকে নেইল গান বের করে আর সেটা নিজের পেছনে আড়াল করে নিয়ে এসে জেইনের মাথায় তাক করে। কিন্তু জেইন সামনের দিকে মুখ করে থাকার কারণে এসব কিছুই দেখতে পায় না। আর পেট্রিক যখনই তাকে শুট করতে যাবে তখনই তার আনসারিং মেশিনটা বেজে ওঠে। সেখানে এভেলিনের মেসেজ শুনতে পেয়ে জেইন বুঝে যায় এভেলিনের সাথে তার এখনো সম্পর্ক আছে। পেট্রিক তাকে এখানে ডেকে এনেছে শুধুমাত্র তার স্বার্থ হাসিল করতে। এসব ভেবে জেইনের একদম মন খারাপ হয়ে যায়। তখন পেট্রিক আর তাকে হত্যা করতে পারে না, কারণ আপনাদের তো আগেই বলেছি পেট্রিকের সমস্যা হচ্ছে সে কাউকে হ্যাপি দেখতে পারে না। তো সে জেইনের দুঃখী মুখটা দেখে তাকে ছেড়ে দেয়। সেই সাথে সে জেইনকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে, তুমি যদি এখানে থাকো তাহলে তোমার অনেক ক্ষতি হতে পারে। তো জেইন তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এর পরের দিন পেট্রিক যায় মিস্টার কিম্বলের সাথে লাঞ্চ করতে, আর সেখানে সে পেট্রিককে আবারও জেরা করতে থাকে। সে জিজ্ঞেস করতে থাকে যে তার মনে পড়েছে কিনা শেষবার তার পলের সাথে কোথায় দেখা হয়েছিল। তখন পেট্রিক উত্তরে বলে না। তো যাওয়ার সময় কিম্বল বলে, পল তো লন্ডনেই আছে। আর কিম্বলের এই কথা শুনে পেট্রিক একটু ঘাবড়ে যায়, কিন্তু সে সেটা চেহারায় প্রকাশ করে না। সেই দিন রাতে বাড়ি ফেরার পথে সে আবারও সেই প্রস্টিটিউট মেয়েটাকে দেখতে পায়, কিন্তু এইবার আর সে পেট্রিকের সাথে যেতে চায় না, কারণ গতবার তাকে পেট্রিকের কারণে হসপিটালে অবধি যেতে হয়েছে। তো পেট্রিক বলে, এইবার আর তোমার সাথে এমন কিছুই হবে না। তো পেট্রিকের মিষ্টি মিষ্টি কথায় সে আবারও গলে যায় এবং পেট্রিকের গাড়িতে গিয়ে ওঠে। গাড়িতে ওঠার পর পেট্রিক তাকে একটা চেক লিখে দেয় আর বলে, এটা তোমার ক্ষতিপূরণ। তো চেকটা পাওয়ার পর মেয়েটা গাড়ি থেকে নেমে যায় আর সেখান থেকে পালিয়ে যেতে নেয়। কিন্তু তখন আবার পেট্রিকের হাতে টাকার বান্ডিল দেখে লোভে পড়ে সে আবারও গাড়িতে ফিরে আসে। ওই যে বলে না, কয়লা ধুলে ময়লা যায় না, তো এই মেয়েটার অবস্থা হলো সেই রকম। এরপর পেট্রিক গতবারের মতো এইবারও আরো একজনকে তার বাসায় ডেকে নেয়, যার নাম ছিল এলিজাবেথ। এই এলিজাবেথ হলো পেট্রিকের ফ্রেন্ড। পেট্রিক এই প্রস্টিটিউট মেয়েটা যার নাম ক্রিস্ট তাকে নিজের কাজিন হিসেবে পরিচয় দেয়। দুজনকে একসাথে বসিয়ে সে কিছুক্ষণ তাদের হাদিস কালাম শোনায়। এরপর তাদেরকে যেই উদ্দেশ্যে আনা হয়েছিল সেটা সারা রাত ধরে হাসিল করে। তো শেষ রাতে ক্রিস্ট দেখতে পায় যে পেট্রিক এলিজাবেথের মুখ চেপে তাকে হত্যা করতে চাইছে। এটা দেখে সাথে সাথে ক্রিস্ট সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই পেট্রিক এলিজাবেথকে মেরে হাতে একটা চেইনস নিয়ে উলঙ্গ অবস্থায় ক্রিস্টকে ধাওয়া করতে থাকে। আর ক্রিস্ট পালাতে গিয়ে পেট্রিকের বাসার এমন একটা রুমে ঢুকে পড়ে যেখানে ছিল মহিলাদের অনেকগুলো কাটা লাশ, রক্তে মাখামাখি শরীর আর কাটা অংশ দেখে ক্রিস্ট ভয়ে চিৎকার করে ওঠে। পেট্রিক সেখানে এসে সেই করাত দিয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু ক্রিস্ট তাকে একটা লাথি দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নেয়। ক্রিস্ট পুরো বাড়ি ঘুরে অবশেষে একটা দরজা খুলে সিঁড়ির সন্ধান পায়, সেটা দিয়েই সে নিচে নামতে শুরু করে। আর পেট্রিকও ওপর থেকে ওয়েট করতে থাকে যে ক্রিস্ট কখন সিঁড়িগুলো ক্রস করে ফ্লোরে নামবে। ক্রিস্ট ফ্লোরে নামার একটু আগে পেট্রিক হিসেব করে তার চেইনসটি উপর থেকে নিচে ফেলে দেয় আর প্রচন্ড জোরে সেটা ক্রিস্টের গায়ে পড়ে তাকে একদম দুই ভাগে ভাগ করে দেয়। ওপর থেকে এসব দেখে পেট্রিক পৈশাচিক এক হাসি দিতে থাকে। একে একে পেট্রিক অনেক মানুষকে মেরে ফেলেছে। এখন সে কেমন জানি অনেকটাই বেপরোয়া হয়ে গেছে। একদিন পেট্রিক একটা এটিএমে যায়
টাকা তোলার জন্য। হঠাৎ পাশে একটা বিড়াল দেখে সে কোলে তুলে নেয়, কিন্তু একটু পরেই মেশিনে তার টাকা আটকে যায়। হঠাৎই সে এটিএম মেশিনে একটা মেসেজ দেখতে পায়, ফিড মি এ স্ট্রে ক্যাট। সে বুঝতে পারে না যে তার সাথে এসব কি ঘটছে। যাই হোক, সে তার বন্দুক বের করে বিড়ালটাকে মেরে ফেলার জন্য। ঠিক তখনই এক বৃদ্ধ মহিলা সেটা দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। এই কাণ্ড দেখে পেট্রিক কোনো কিছু না ভেবেই তাকেও গুলি করে হত্যা করে ফেলে। তার গুলির আওয়াজে দ্রুত সেখানে পুলিশ চলে আসে, আর পেট্রিক সেখান থেকে দৌড়ে পালায়। পেট্রিক পার্কিং এ এসে তার গাড়ি খুঁজতে থাকে, কিন্তু পুলিশ সেখানেও চলে আসায় সে অন্যদিকে দৌড় দেয়। তবে সেদিক থেকেও পুলিশ এসে তাকে আটকে ফেলে। তারপর একজন পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে তাকে বন্দুক ফেলে দিতে বলে, কিন্তু সে পুলিশের কথা না শুনে উল্টো পুলিশ অফিসারকেই গুলি করে মেরে ফেলে, এবং সে সেখানে পাগলের মতো গুলি ছুটতে থাকে। এতে একটা গুলি গিয়ে পুলিশের গাড়ির গ্যাস সিলিন্ডারে লাগলে সেখানে ভয়ঙ্কর এক ব্লাস্ট হয়। আর এই ভয়াবহ বিস্ফোরণ দেখে পেট্রিক ভয় পেয়ে যায়, এবং আর কেউ আসার আগে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে দৌড়ে তার অ্যাপার্টমেন্ট মনে করে অন্য একটা অ্যাপার্টমেন্টে চলে যায়, কিন্তু সেখানে থাকা গার্ড যখন তার কাছে আইডি কার্ড দেখতে চায় তখন সে ঘাবড়ে গিয়ে তাকেও হত্যা করে ফেলে। মানে পেট্রিকের অবস্থা এখন পাগলা কুকুরের মতো হয়ে গেছে। সে এখন যাকে দেখতে পাচ্ছে তাকেই হত্যা করছে। এরপর পাগলের মতো দৌড়াতে দৌড়াতে অবশেষে সে তার অ্যাপার্টমেন্ট খুঁজে পায়। বাসায় ঢোকার পর সে বাইরে হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে নিচে সে যেসব কাণ্ড ঘটিয়ে এসেছে সেসব নিয়েই হয়তো হইচই পড়ে গেছে। তাই সে টেলিফোনে তার লয়ার হাওয়ার্ডের কাছে একটা ভয়েস নোট দেয়, যেখানে সে বলে সে প্রায় 10-15 জন লোককে মেরে ফেলেছে, আর কিভাবে তাদেরকে মেরেছে তাও বর্ণনা করে। সে এটাও জানায় যে সে কয়েকজন ভিকটিমের বডি পার্ট রান্না করেও খেয়েছে। এসব তার লয়ারকে বলার কারণ হচ্ছে তার লয়ার যেন সবটা শুনে তাকে বাঁচানোর কোনো একটা উপায় বের করতে পারে। এরপর সে হাওয়ার্ডকে জানায় যে সে হাওয়ার্ডের সাথে পরের দিন একটা বারে দেখা করতে চায়। তো পরের দিন সকালে সে গোসল টোসল করে আবারও চলে যায় পলের অ্যাপার্টমেন্টে, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পলের বাসা পুরো খালি। কিছুক্ষণ পর সেখানে এক ভদ্রমহিলা এসে জানায় যে এই অ্যাপার্টমেন্টটা বিক্রি করে দেওয়া হয়েছে, এবং মহিলা কেমন জানি অদ্ভুতভাবে পেট্রিককে দেখতে থাকে, আর বলে সে যেন আর কখনোই এই অ্যাপার্টমেন্টে না আসে। এই বিষয়টা পেট্রিকের একটু অবাক লাগে, কিন্তু সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে তার সেক্রেটারি জেইনকে ফোন করে, আর কাঁদতে কাঁদতে তাকে জানায় যে সে আজ অফিসে আসতে পারবে না। তো জেইন পেট্রিকের এমন কণ্ঠ শুনে চিন্তায় পড়ে যায়। সে বারবার তাকে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় রয়েছে, কিন্তু পেট্রিক কোনো উত্তর না দিয়ে ফোন রেখে দেয়। পেট্রিকের ফোন রেখে দেওয়ার পর জেইন কি মনে করে পেট্রিকের ডেস্কে যায়। ডেস্কের ড্রয়ার খুলে জেইন একটা ডায়েরি দেখতে পায়, আর সে কৌতূহলবশত ওই ডায়েরিটা খুলে দেখে, কিন্তু সেটা খোলার সঙ্গে সঙ্গেই জেইনের চোখ একদম কপালে উঠে যায়, কারণ ডায়েরিতে জেইন কিছু ছবি দেখতে পায় যেগুলো ছিল মানুষের কাটা অঙ্গের। এছাড়াও মানুষকে হত্যার নানা পদ্ধতি আর মৃত লাশের ছবিও সেখানে আঁকা ছিল। জেইনের আর বুঝতে বাকি থাকে না যে পেট্রিক কোনো সাধারণ মানুষ নয়, সে হলো এক ভয়ানক সাইকো কিলার। অপরদিকে প্যাট্রিক অফিস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে পার্টিতে চলে যায়, আর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সেখানে সে তার লয়ার হাওয়ার্ডকে দেখতে পায়। পেট্রিক হাওয়ার্ডকে গিয়ে জিজ্ঞেস করে যে সে গতরাতের পাঠানো তার মেসেজটি পেয়েছে কিনা। এটা শুনে হাওয়ার্ড হাসতে থাকে, আর বলে তোমার কালকের জোকসটা অনেক ফানি ছিল। মানে হাওয়ার্ড তার কোনো কথাই বিশ্বাস করেনি, কে পুরোটাই মজা হিসেবে নেয়। পেট্রিক এটা বুঝতে পেরে হতাশ হয়ে যায়, এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই পল এলেন সহ বাকি সবাইকে মেরেছে। কিন্তু হাওয়ার্ড তার কোনো কথা বিশ্বাস তো করেই না, উল্টো তাকে বলে যে পলের সাথে আমার গত 10 দিন আগেই লন্ডনে দেখা হয়েছে। এই কথা শুনে পেট্রিক পুরো অবাক হয়ে যায়, কারণ সে তো পলকে নিজের হাতে কুপিয়ে হত্যা করেছিল। তাহলে পল এখনো কিভাবে বেঁচে আছে, আর এত মানুষকে হত্যা করার পরেও কেন এখনো পুলিশ তাকে অ্যারেস্ট করলো না? তো এখানেই আসে এই মুভির সব থেকে বড় টুইস্ট। আর এখানে আমরা বুঝতে পারি যে এতদিন ধরে পেট্রিক বেটম্যান যে এত মানুষকে মেরেছে তা সবই ছিল তার হ্যালুসিনেশন। এখানে আমার একটা কথা মাথায় আসছে, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আসলে যেসব মানুষদেরকে পেট্রিক পছন্দ করতো না বা একদমই সহ্য করতে পারতো না, তাদেরকে সে মনে মনে হত্যা করার পরিকল্পনা করে সে নিজের ক্ষোভ মেটাতো। তো এসব ছিল শুধুমাত্র তার কল্পনা, আর এমন বিভৎস কল্পনা যার মাথায় আসতে পারে সে এসব করতেও পারে। তো এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের কাছে মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।